ভেনেজুয়েলার উপকূল থেকে জ্বালানি তেলের একটি ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা। বুধবার হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এটি এখন পর্যন্ত জব্দ করা সবচেয়ে বড় ট্যাঙ্কার। ট্রাম্প বলেন, ট্যাঙ্কারের তেল আমেরিকা নিজেদের কাছেই রাখবে। এ সময় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, পেত্রো নিজেকে না শুধরালে তাকে গুরুতর সমস্যায় পড়তে হবে। এছাড়া ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন প্রেসিডেন্ট। তার মতে, ফেডের সুদ হার কমানোর পরিমাণ আরও বেশি হতে পারত। ট্রাম্প প্রশাসন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার উপকূল থেকে একটি বড় তেলের ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা। বুধবার ট্যাঙ্কারটি জব্দ হওয়ার খবর প্রথম প্রকাশ করে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। পরে সামাজিক মাধ্যম এক্সে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান, জব্দকৃত ট্যাঙ্কারটি ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল। বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করা একটি অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার কারণে বহু বছর ধরে এই তেলবাহী ট্যাঙ্কারটি আমেরিকার নিষেধাজ্ঞার অধীনে ছিল বলে জানান তিনি। এর আগে হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। As you probably know, we've just seized a tanker on the coast of Venezuela, large tanker, very large. Largest one ever seized, actually. ট্যাঙ্কারটি কোথায় নিয়ে যাওয়া হবে বা এর তেলের কি হবে, এক সাংবাদিক জানতে চান তার কাছে। মাদুরোর সঙ্গে তার নতুন করে কোনো কথা হয়নি বলে জানান তিনি। Well, you have to follow the tanker. You know, you're a good newsman. Just follow the tanker. Do you know where it's going? Was it going follow to it. China? Get a helicopter and follow the tanker. Is it sure he's going to But we're keep going to. I assume we're going to keep the oil. এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আমেরিকার সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করছেন। তাকে সতর্কও করেন তিনি। কলম্বিয়া অনেক মাদক উৎপাদন করে আমেরিকায় বিক্রি করে বলে দাবি তার। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে ইউরোপের নেতাদের সঙ্গে বুধবার টেলিফোনে আলোচনা হয়েছে তার। Friends of mine, and we discussed Ukraine in pretty strong words. And we'll see what happens. I mean, we're waiting to hear answers before we progress. You know, we're not spending any money in Ukraine. ইউরোপের নেতারা তাকে এই সপ্তাহান্তে একটি বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। We said before we go to a meeting, we want to know some things. You know, they would like us to go to a meeting over the weekend in Europe. এছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘাতের বিষয়ে বৃহস্পতিবার দেশ দুটির নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলেও জানান ট্রাম্প। So I think I'm scheduled to speak to them tomorrow and see if I can. It was unfortunate what happened. I mean, I know exactly what happened. It got it started a little bit, but we'll see if we can put it out. বুধবার ফেডারেল রিজার্ভ টানা তৃতীয়বারের মতো সুদহার 0.25% কমানো নিয়ে ট্রাম্প বলেন, তার চাপের কারণে সুদহার কমাচ্ছেন ফেড চেয়ার জেরোম পাওয়েল, তবে তা যথেষ্ট নয়। We fight that, and yet interest rates are going down, except with him, not too much. He did a rather, I would say, a rather small number that could have been doubled, at least doubled. পাওয়েলের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেশি হওয়া উচিত। We should be able to do a lot better than 3 and 4. We're scheduled to be at 4%, which is pretty amazing because we have a deadhead Fed hair. I mean, this guy. এছাড়া আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, সিএনএন এর মালিকানা যেভাবেই হোক পরিবর্তন হওয়া উচিত। সিএনএন এর মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ব্যবসায়িক চুক্তির অংশ হিসেবে কিংবা আলাদাভাবে চ্যানেলটি বিক্রি করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। I think CNN should be sold because I think the people that are running CNN right now are either corrupt or incompetent. ব্যবসায়িক নেতাদের সঙ্গে এই গোলটেবিল বৈঠকের শুরুতে ট্রাম্প জানান, গোল্ড কার্ড ভিসা বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এটা অনেকটা গ্রিন কার্ডের মতো উল্লেখ করে তিনি বলেন, আশা করা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে $1 বিলিয়ন রাজস্ব আসবে। ওবামা কেয়ারে ভর্তুকির মেয়াদ বাড়ানো নিয়ে সেনেটে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান আইন প্রণেতারা। বুধবার রিপাবলিকানদের বিকল্প প্রস্তাবকে আবর্জনা বলে নিন্দা করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বিমা কোম্পানির ঘাড়ে জালিয়াতির দোষ চাপিয়ে নাগরিকদের বঞ্চিত করার সিদ্ধান্ত নেয় রিপাবলিকানদের সমালোচনা করেন ডেমোক্র্যাট ডিক ডারবিন।
অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন দাবি করেন ওবামা কেয়ারের মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের দুর্নীতি হচ্ছে এবং ডেমোক্রেটরা এই দুর্নীতি জিইয়ে রাখতে সহায়তা করছেন। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের বিকল্প পরিকল্পনা নিয়ে ভোটাভুটির আগের দিন সেনেট ফ্লোরে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধে জড়ান দুই দলের আইন প্রণেতারা। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার ও ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন স্পষ্টভাবে ভর্তুকির মেয়াদ বাড়ানোর দাবি জানান। বীমা কোম্পানিগুলোর জালিয়াতির অজুহাতে 24 মিলিয়ন নাগরিককে স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত করা প্রশাসনের ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তারা। সেনেটর শুমার জোর দিয়ে বলেন, রিপাবলিকানরা নামমাত্র মূল্যে নাগরিকদের যেটুকু সুবিধা দেওয়ার প্রস্তাব করছে তা জনগণের জন্য অপমানজনক। এ সময় রিপাবলিকানদের বিকল্প ক্যাসিডি ক্যাপ্রো প্রস্তাবটিকে আবর্জনা বলে নিন্দা করেন শুমার। তিনি আরও উল্লেখ করেন, বিলটিতে গর্ভপাত সংক্রান্ত এমন একটি ধারা যোগ করা হয়েছে যার উদ্দেশ্য হল ডেমোক্রেটদের এটি পাশ করা থেকে বিরত রাখা। তবে ওবামা কেয়ারের মেয়াদ বাড়ানোর পক্ষে নিজেদের অনড় অবস্থানের কথা তুলে ধরে রিপাবলিকান সহকর্মীদের বিলে ভোট দেওয়ার অনুরোধ জানান সেনেটর শুমার ও সেনেটর ডারবিন। অন্যদিকে এই প্রস্তাবকে স্বাস্থ্যসেবা খরচের আসল প্রভাবকে আড়াল করার একটি চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন মেজরিটি লিডার জন থুন। ওবামা কেয়ার ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, 2014 থেকে মার্কেট প্লেসে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বেড়েছে কমপক্ষে 129%। রিপাবলিকান সেনেটর জন বারাসো অভিযোগ করেন, ওবামা কেয়ারের এই পুরো ব্যবস্থাটি চরমভাবে দুর্নীতিতে জর্জরিত। সরকারি অডিট রিপোর্টের উদাহরণ টেনে তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে দাখিল করা 95% আবেদনই গ্রহণ করা হয়েছে, এমনকি মৃত ব্যক্তি এবং উচ্চ আয়ের ধনীরাও এর সুবিধা নিচ্ছেন। এই জালিয়াতি বন্ধে ডেমোক্রেটরা কোনো সংস্কার না করায় তাদের সমালোচনা করেন জিওপি সেনেটররা। এই সমস্যা সমাধানে রিপাবলিকানরা হেলথ সেভিংস অ্যাকাউন্ট ভিত্তিক একটি বিকল্প প্রস্তাব করেছেন, যা প্রিমিয়াম 10 থেকে 11% কমাবে এবং $30 বিলিয়ন সাশ্রয় করবে বলেও দাবি তাদের। ওবামা কেয়ারকে প্রতারণামূলক আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সুবিধার আওতায় থাকা ভোটারদের অপমান করেছেন বলে প্রতিক্রিয়া জানান ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। বুধবার ক্যাপিটল হিলে একথা জানান তিনি। এদিকে দলীয় স্বার্থের বাইরে এসে দেশের বেশিরভাগ মানুষের পক্ষে সিদ্ধান্ত নিতে রিপাবলিকান সহকর্মীদের প্রতি আহ্বান জানান সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। অন্যদিকে দেশের বীমা কোম্পানিগুলো রিপাবলিকানদের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়ে ফুলে ফেঁপে উঠছে বলে অভিযোগ করেন সেনেটর রন ওয়েডেন। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি দেওয়ার সময়সীমা না বাড়ালে দেশের স্বাস্থ্যসেবা খাত চরম দুর্দশায় পড়বে জানিয়ে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, কয়েক মাস ধরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কট্টর সমর্থক রিপাবলিকান আইন প্রণেতারা স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকি নিয়ে চরম উদাসীন আচরণ করে যাচ্ছেন। ক্রিসমাসের ছুটির আগেই দেশের মানুষকে স্বাস্থ্যসেবা সংকট থেকে উত্তরণে রিপাবলিকান আইন প্রণেতাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। চাক শুমার বলেন, দলীয় স্বার্থের বাইরে এসে এখন দেশের বেশিরভাগ মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। রিপাবলিকান সহকর্মীদের উদ্দেশ্যে শুমার বলেন, রিপাবলিকানদের সিদ্ধান্ত নিতে হবে দেশের কয়েক মিলিয়ন মানুষের স্বাস্থ্যসেবার খরচ কমানোর পক্ষে ভোট দেবেন নাকি এই খরচ আরও আকাশচুম্বী করে তুলবেন। এদিকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টকে প্রতারণামূলক আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সুবিধার আওতায় থাকা বেশিরভাগ ভোটারদের অপমান করেছেন বলে প্রতিক্রিয়া জানান ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। তিনি বলেন, দেশের মানুষ কোনোভাবেই বীমা কোম্পানিগুলোর অতিরিক্ত প্রিমিয়াম দিতে প্রস্তুত নন। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে দেশের কয়েক মিলিয়ন মানুষের স্বাস্থ্য বীমার প্রিমিয়াম হঠাৎ বেড়ে যাওয়া ঠেকানো যাবে বলে জানান ক্লোবুশার। স্বাস্থ্যসেবা খাতে সংস্কার জরুরি হলেও এই মুহূর্তে দেশের মানুষকে বাড়তি খরচের হাত থেকে রেহাই দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। এদিকে মেডিকেইডে জালিয়াতির ঘটনার জেরে স্বাস্থ্যসেবা খাতের বরাদ্দ তুলে দেওয়ার পক্ষ নিয়ে রিপাবলিকানরা হঠকারী আচরণ করছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর রন ওয়েডেন। দেশের বীমা কোম্পানিগুলো রিপাবলিকানদের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়ে ফুলে ফেঁপে উঠেছে দাবি করে ওয়েডেন বলেন, দেশের মানুষের পক্ষ নিতে আরও একবার সুযোগ পেয়েছেন রিপাবলিকানরা। অন্যদিকে অন্ধভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন না দিয়ে দেশের মানুষের পক্ষে অবস্থান নিতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। আগামী 24 ঘন্টা দেশের বেশিরভাগ মানুষের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দলীয় স্বার্থের বাইরে রিপাবলিকান আইন প্রণেতারা আসলেই কোনো ভূমিকা রাখতে পারেন কিনা দেশের মানুষ তার প্রমাণ দেখতে চায়।
একইভাবে স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকির সময়সীমা বাড়িয়ে দেশের মানুষের কষ্ট লাঘব করতে রিপাবলিকান সহকর্মীদের আহ্বান জানান ডেমোক্রেটিক সেনেটর এন্ডি কিম। ফেডারেল, স্টেট এবং স্থানীয় কর্মকর্তারা নিউ ইয়র্কের নতুন হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স আনুষ্ঠানিকভাবে চালু করেছেন। বুধবার নিউ ইয়র্ক ফিল্ড অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের স্পেশাল এজেন্ট ইনচার্জ রিকি প্যাটেল এই ঘোষণা দেন। তিনি বলেন, নিউ ইয়র্কের ইউনিটে স্টেটের প্রায় প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থাকে একত্রিত করেছে। এই টাস্ক ফোর্সের লক্ষ্য হচ্ছে বহুজাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। টাস্কফোর্স চালু করা নিউ ইয়র্ক ও তার আশপাশের এলাকায় বহুজাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে সবচেয়ে সমন্বিত উদ্যোগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অক্টোবর মাসের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে হোমল্যান্ড সিকিউরিটি টাস্কফোর্স গঠন করার কথা বলেন। প্রতিটি ইউনিট তদন্ত, গোয়েন্দা এবং বিচার প্রক্রিয়ার একক কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। My name is Ricky Patel. I'm the Special Agent in Charge for Homeland Security Investigations, HSI, here in New York. It is an honor to come together to announce what can only be described. নিউ ইয়র্ক ফিল্ড অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের স্পেশাল এজেন্ট ইনচার্জ রিকি প্যাটেল বলেছেন, একত্রিত হয়ে এটা ঘোষণা করতে পারা একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন, টাস্কফোর্সটি বহুজাতিক অপরাধী সংগঠনকে লক্ষ্যবস্তু করবে। তারা দেশে বা বিদেশে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিনা খতিয়ে দেখবে। By HSI and the FBI with significant collaboration and coordination by the U.S. Attorney's offices in the Eastern District and Southern District of New York. কর্মকর্তারা সম্পূর্ণ অভিযান শুরু করতে একটি MUতে স্বাক্ষরও করেছেন। সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের US অ্যাটর্নি জে ক্লেটন বলেছেন, এই অংশীদারিত্ব থেকে স্পষ্ট হয়েছে নিউ ইয়র্কের বাসিন্দাদের কাছে নিরাপদ সড়ক, স্কুল এবং পরিবহন ব্যবস্থা খুবই জরুরি। Is at its core about public safety for all New Yorkers. New Yorkers want public safety. They want our parks, schools, subways and streets. তিনি বলেন, নিউ ইয়র্কের বাসিন্দারা জননিরাপত্তা চায়। তিনি জোর দিয়ে বলেন, বন্দুক এবং ফেন্টানক মামলায় বিপজ্জনক অপরাধীদের সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব, একই সাথে অন্যদের সহযোগিতা করতে উৎসাহ দেবে। This new team was created as a deliberate response to the growing threat posed by transnational criminal enterprises and foreign terrorist organizations. নিউ ইয়র্ক ফিল্ড অফিস অফ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস FBI এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনচার্জ ক্রিস্টোফার রায়া বলেছেন, এই টাস্কফোর্সটি বিদেশি চক্র, মাদক চোরাকারবারি এবং সন্ত্রাসী জড়িত নেটওয়ার্কের হুমকির জবাবে তৈরি করা হয়েছে। FBI New York has a long history disrupting gangs and other sophisticated criminal groups, specifically cartels. The threat we face today is more complex, more violent and more interconnected. ক্রিস্টোফার রায় বলেন, আগের চেয়ে আরও জটিল, আরও সহিংস এবং একে অপরের সাথে সম্পৃক্ত হুমকি আসছে। এই টাস্কফোর্সটি FBI এর দীর্ঘমেয়াদী জয়েন্ট টেরোরিজম টাস্কফোর্স মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। People who shoot people off the streets. And there are many instances where our federal tools accomplish that not only at the time of charging with detention but also in sentencing. Like US অ্যাটর্নি ক্লেটন বলেন, ফেডারেল পর্যায়ে বন্দুক সহিংসতায় অভিযোগ গঠনের ঘটনা দ্বিগুণ হয়েছে। এর জন্য তিনি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টকে কৃতিত্ব দেন। Like we all spoke about, target the transnational criminal organizations, right? And we're looking at the criminal violations that they exist with. Now, if there is immigration-related violations that we come across. প্যাটেল বলেছেন, তদন্তের সময় শনাক্ত হওয়া অভিবাসন বিষয়ক অপরাধ উন্মোচন করা হবে, তবে মূল মনোযোগ থাকবে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের ওপর। কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের মাঝেই চলতি বছর তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে ফেডারেল রিজার্ভ। বুধবার এক সংবাদ সম্মেলনে ফেড চেয়ার জেরোম পাওয়েল জানান, সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থেই ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার 0.2 থেকে 5% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ফেডারেল রিজার্ভ গভর্নর স্টিভেন মাইরেন সুদের হার আরও বেশি কমানোর পক্ষে ভোট দিয়েছিলেন। এদিনও মূল্যস্ফীতির জন্য প্রেসিডেন্টের শুল্ক নীতিকে দায়ী করেন জেরোম পাওয়েল। দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত, মূল্যস্ফীতিতে উদ্বেগ বাড়ছে। গত জুন, জুলাই এবং আগস্ট টানা 3 মাস নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি। এজন্য সে সময় ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বা BLS কমিশনার এরিকা ম্যাকএন্টারফার বরখাস্ত হওয়া থেকে শুরু করে বড় ধরনের তোলপাড় শুরু হয়।
চাপের মুখে থাকা ফেড রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল সেপ্টেম্বরে এসে অনেকটা বাধ্য হয়ে সুদের হার কমান। এরপর অক্টোবর এবং সবশেষ ডিসেম্বরে এসে সেই ধারাবাহিকতা রক্ষা করে চলতি বছর তৃতীয় দফায় একই হারে সুদ কমালেন। জানালেন সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থেই ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার 0.25% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ফেডারেল রিজার্ভ গভর্নর স্টিভেন মাইডেন সুদের হার আরও বেশি কমানোর পক্ষে ভোট দিয়েছিলেন। এদিনও মূল্যস্ফীতির জন্য প্রেসিডেন্টের শুল্ক নীতিকেই দায়ী করেন জেরোম। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান সুদের হার 3.5 থেকে 3.75% মাঝে এসে দাঁড়ালো, যা আগে ছিল 4 থেকে 4.25%। ফেড চেয়ার জানিয়েছেন এটাই 2025 সালের সবশেষ সুদের হার কমানোর উদ্যোগ। আগামী বছরের জানুয়ারিতে আবারও সুদের হার কমানোর কথা নাকচ করে দেন পাওয়েল। দেশের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের কবলে পড়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত যথাসময়ে হাতে পায়নি ফেডারেল ওপেন মার্কেট কমিটি। এই জন্য কিছু পরিসংখ্যানের ক্ষেত্রে সংশোধনী আনা হতে পারে বলে জানালেন ফেড রিজার্ভ চেয়ার। বিশ্লেষকরা বলছেন এতে সাধারণের মর্গেজ কিছুটা সুরক্ষিত এবং ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ সহজতর হলেও আবাসন খাত চ্যালেঞ্জের মুখেই থেকে যাবে। তারা আরো বলছেন চাকরির বাজারে অস্থিরতা রয়ে গেছে, বিশেষ করে বেসরকারি খাতে। আরো সুনির্দিষ্ট করে বললে নভেম্বরে ক্ষুদ্র ব্যবসায় জড়িত প্রায় 32,000 কর্মী তাদের রুটি রুজির অবলম্বন হারিয়েছেন। স্বাস্থ্য বিমা কোম্পানিগুলোর স্বার্থে ডেমোক্রেটরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি দেওয়ার সময়সীমা বাড়াতে চাইছেন বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন। বুধবার ক্যাপিটাল হিলে কথা জানান তিনি। এদিকে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস জানান অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের দুর্বলতা নিয়ে আরও বিশদভাবে পর্যালোচনা করতে চান তারা। অন্যদিকে ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট অ্যাগিলার অভিযোগ করেন রিপাবলিকান আইন প্রণেতাদের রাজনৈতিক অনীহার কারণে দেশের স্বাস্থ্য খাতের সংকট তীব্র হয়েছে। দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন হাউসের ডেমোক্রেটিক নেতা ও নবনির্বাচিত কংগ্রেস সদস্যরা। ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান পিট অ্যাগিলার অভিযোগ করেন ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতারা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে উপেক্ষা করছেন। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে কর ছাড়ের মেয়াদ বাড়ানো না হলে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম আরও বেড়ে যাবে বলেও সতর্ক করেন অ্যাগিলার। ডেমোক্রেটিক ককাসের ভাইস চেয়ারম্যান টেড লু বলেন বিদ্যুৎ, খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ লাগামহীনভাবে বাড়ছে, অথচ প্রেসিডেন্ট ট্রাম্প এসব সমস্যার সমাধানের বদলে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণে ব্যস্ত সময় পার করছেন। এরপর অ্যালাবামা থেকে নবনির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সোমারি ফিগার্স জানান তার কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বহু হাসপাতালে প্রজনন সেবা নেই এবং অনেক হাসপাতালই বন্ধ বা দেউলিয়ার মুখে পড়েছে। এদিকে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দ্রুত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহেই এই সংক্রান্ত একাধিক বিলের উপর ভোটের আশ্বাস দিয়েছেন হাউস রিপাবলিকান নেতারা। ক্যাপিটল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান কংগ্রেসম্যান লিসা ম্যাকক্লেইন দাবি করেন ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যেই আছে। এদিকে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস সাংবাদিকদের জানান অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের দুর্বলতাগুলো নিয়ে আরও বিশদভাবে পর্যালোচনা করতে চান তারা। বিগত বাইডেন প্রশাসনের ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনার কারণে দেশের বেশিরভাগ মানুষকে এখনও কষ্ট সহ্য করতে হচ্ছে জানিয়ে হাউস স্পিকার মাইক জনসন বলেন ওয়ান বিগ বিউটিফুল বিলের সুফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ডেমোক্রেটিক আইন প্রণেতারা স্বাস্থ্য বিমা কোম্পানিগুলোর স্বার্থেই ওবামা কেয়ারে ভর্তুকি দেওয়ার সময়সীমা বাড়াতে চাইছেন বলেও মন্তব্য করেন জনসন। মিনেসোটার মেডিকেইড জালিয়াতির কথা উল্লেখ করে হাউস স্পিকার জানান ডেমোক্রেটরা দেশের মানুষের পক্ষে অবস্থান না নিয়ে অসৎ ব্যক্তিদের কথায় পরিকল্পনা সাজাচ্ছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।